আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নানান যন্ত্রণায় জর্জরিত একটা দেশ বাংলাদেশ। এমনি তাদের নানান রকমের অবস্থা খারাপ, তারপর মরার ওপর খাঁড়ার গা আসতে চলেছে। মার্কিন কংগ্রেসে একটা প্রস্তাব এনেছেন ডিক লরি, ডেমোক্রেটিক। তিনি প্রস্তাবটা এনেছেন যে এই যে খুন, সন্ত্রাস, তারপর ধর্ষণ এবং মৌলবাদের মাথাচাড়া দেওয়া, সব মিলিয়ে বাংলাদেশ সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। আমি দিন 15 আগে আপনাদের কাছে একটা ভিডিও প্রেজেন্ট করেছিলাম, সেখানেই বলেছিলাম যে বাংলাদেশ কিন্তু FATF এর আন্ডারে পড়তে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যেটা মাঝে মাঝে পাকিস্তান ঢোকে, আবার মাঝে মাঝেই বেরিয়ে যায় পাকিস্তানে ওই জঙ্গিবাদ নিয়ে। তা এখানেও যা অবস্থা, তাতে এখন তো ট্রাম্প খুব চাপে আছেন। এক হচ্ছে ভেনেজুয়েলা নিয়ে বিতর্ক, দুই হচ্ছে ইউক্রেনের যুদ্ধ উনি দাবি করেও উনি থামাতে পারেননি, ভোটের আগে দাবি করেছিলেন 3 দিনে থামিয়ে দেবো। তারপর ইরানের সঙ্গে ঝামেলা, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ, সব মিলিয়ে ট্রাম্পের ওপরেতে একটা দারুণ চাপ তৈরি হয়েছে। এখন সেই চাপটাকে কাজে লাগাচ্ছে ডেমোক্র্যাটরা, ফলে রিপাবলিকানরা এখন একটুখানি খারাপ অবস্থায় রয়েছে যাকে বলা যায়। এখন এটা যদি সত্যি সত্যি সংসদে যদি মার্কিন কংগ্রেসে যদি এটা প্রস্তাব পাশ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ওপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে। আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে সমস্ত রকমের সাহায্য বন্ধ, কোনো দেশ থেকে কিচ্ছু কিনতে পারবে না, আমাদের ভারত থেকেও কিনতে পারবে না, এবং কেউ কিছু দেবেও না FATF এর আন্ডারে ফেলে দিলে। এতে গেলে একটা সাইড, এবং ঘটনার দ্বিতীয় সাইড হচ্ছে তারেক রহমানের ভারতে আসা নিয়ে একটা বিতর্ক তো চলছেই। এই বিতর্কের মূল কেন্দ্রে রয়েছেন খলিলুর রহমান, তাকে তো আমেরিকা বসিয়েছে, এবং ভারতের সঙ্গে অজিত দোভালের সম্পর্ক ভারতও এর মধ্যে কিছুটা হেল্প করেছে। এখন খলিলুর রহমান তিনি তুর্কি যাচ্ছেন, গিয়ে তিনি নানান রকম এগ্রিমেন্ট করছেন, চায়না যাচ্ছেন, নানান রকম এগ্রিমেন্ট করছেন, পাকিস্তান যাচ্ছেন, নানান রকম কথা বলছেন। এবার তাকে রিজাইন করতে বলা হয়েছে। তারেক রহমান বলেছেন আপনি রিজাইন করুন, সে নারাজ। এখন জাতিসংঘের সঙ্গে যিনি জড়িত, তাকে ঝপ করে বরখাস্ত তো করা যায় না, ফলে তারেক রহমান খুব মুশকিলে পড়েছেন। এখন তারেক রহমান তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটা লেজুর প্রেসার কুকার বোমা। এই সমস্ত উদ্ধার যদি হয় এবং বাস যদি করে, 2-4টে বোধহয় মারা গিয়েছেন, একটা এরকম খবর একটা পেলাম, কোনো মাদ্রাসার সামনে একটা মারা গিয়েছে, বিস্ফোরণ হয়েছে, সেখানে 5 জন ছাত্রছাত্রী আহত হয়েছেন। কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, কারণ আমাদের কাছে তো খবরের কাগজ আসে না, আর মিডিয়া সব কথা তো আমাদেরকে বলে না। যার যেটা ইস্যু থাকে সেই ইস্যু নিয়ে কথা বলে আমাদের পক্ষে জানাটা একটুখানি মুশকিল। কিন্তু এই সার্বিক পরিস্থিতির মধ্যে আমার মনে হচ্ছে পৃথিবীর ইতিহাসে বোধহয় এটা একটা প্রথম দেশ যেটা একটা উন্নয়নশীল দেশ থেকে 2 বছরের মধ্যে একদম অর্থনৈতিক দিক দিয়ে তলিয়ে যাওয়ার মতো অবস্থা। পৃথিবীতে আর কোনো দেশ নেই এত তাড়াতাড়ি 2 বছরের মধ্যে। আর এর প্রধান কারিগর তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নেননি। তিনি প্রেসিডেন্ট হচ্ছেন না, তাহলে তার SSF তুলে নেওয়া হবে। এখন যে একটা মামলা হয়, এর আগে মামলা হয়েছিল, অ্যাকসেপ্ট করা হয়নি। এবার যদি ওই হামে মৃত্যুর জন্য দায়ী এই ভদ্রলোককে যদি অ্যারেস্ট করা হয়, এই মামলা করা হয়, তাহলে কি তিনি অ্যারেস্ট হবেন?
এর মধ্যে আবার শেখ হাসিনা বলছেন আমি ভারতবর্ষে ঢুকে যাব। সব মিলিয়ে তারেক রহমানের অবস্থা এখন খারাপ। তারেক রহমানের কিন্তু ভারতবর্ষে আসার কোনো রকম ইচ্ছেই নেই। আপনারা যতই দাবি করুন না কেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি রণদীপ জয়সওয়াল কি বলেছেন। রণদীপ জয়সওয়াল বলেছেন আমরা চিঠি দিয়েছি, আমরা ওনাকে আমন্ত্রণ পত্র দিয়েছি, আমরা বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ পত্র দিয়েছি। এরপর ওই দিক থেকে মানে বাংলাদেশের দিক থেকে কোনো রকম সাড়া পাইনি। যখন সাড়া পাবো তখন আমরা ব্যবস্থা নেব। ওনার এটা আমি দিয়ে দিলাম। এই অবস্থার মধ্যে আপনারা যে সমস্ত মন্ত্রী রয়েছেন, একজন কেউ বলছেন যে আমার গ্যাস দিতে 2 বছর সময় লাগবে। তা 2 বছর কি রোগের সব হাঁড়ি কড়াই তুলে দিয়ে 2 বছর শুয়ে থাকবে? তা আপনি আছেন কি করতে? মন্ত্রী হয়ে আছেন কি করে? আর একজন আবার বলছেন যে না, আমি তো আর মাটির মধ্যে গিয়ে আমি তো আর তেল তুলে আনতে পারবো না, সেটা সম্ভব নয়। তো এরা এই যে নির্লজ্জ যে সমস্ত মন্ত্রীরা রয়েছে, বিদ্যুৎ মন্ত্রী বিশেষ করে টুকু, সে গতবারেও যে কাণ্ড করেছিল এবারেও সেই কাণ্ড করেছে। সুতরাং তারেক রহমানকে নির্দোষ এই কথাটা আপনি বলবেন কি করে? যে হ্যাঁ উনি চেষ্টা করছেন, উনি আইন শৃঙ্খলা উন্নতি করার চেষ্টা করছেন, উনি বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছেন, উনি পার্শ্ববর্তী সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষেই উনি যে অনীহা প্রকাশ করছেন, তার কারণ হচ্ছে জামাতকে ভয় আর জামাতের সাঙ্গপাঙ্গগুলোকে ভয়। তা অতই যদি ভয় হয় তাহলে মুচলেখা দিয়ে আপনি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মুচলেখা দিয়ে আপনি এলেন কেন? একবার মুচলেখা দিয়ে তো আপনি বিদেশ গেলেন, 17 বছরে বিদেশ থাকলেন, আবার একটা মুচলেখা দিয়ে আপনি প্রধানমন্ত্রী হয়ে এসে আপনাকে তো মুচলেখা স্পেশালিস্ট বলতে হবে। সব জায়গায় আপনি মুচলেখা দিচ্ছেন। তো সব নিয়ে বাংলাদেশ কিন্তু একটা ঘোটালার মধ্যে পড়ে গেছে। এই বাংলাদেশ কিন্তু আগামী দিনে খুব দুর্যোগের মধ্যে দিয়ে যাবে, যেটা আমি আগেও বলেছিলাম, দিন 15 আগে FATF পড়তে পারে, সেটা কিন্তু হতে যাচ্ছে। মার্কিন কংগ্রেস যদি ওই ডেমোক্র্যাট সাংসদের এটা নিয়ে প্রস্তাব নিয়ে আলোচনা করে এবং ট্রাম্পকে প্রেশার দেয়, অথবা মার্কিন কংগ্রেস নিজেই, কারণ রিপাবলিকানরা অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে চলে গিয়েছে, তাহলে এখন ট্রাম্পের বিরুদ্ধে যারা গিয়েছে তারাও যদি ভোট দিয়ে দেয় তাহলে পরে ট্রাম্পের কিছু করার থাকবে না। ট্রাম্পকে ওই উপেক্ষা করে মার্কিন কংগ্রেসই স্যাংশন চাপিয়ে দেবে। আর স্যাংশন চাপিয়ে দিলে আপনারা কোথাও দিয়ে কিছু পাবেন না। আপনার দুর্ভাগ্যের জন্য আপনারাই দায়ী, আপনার নেতারাই দায়ী। মানে আপনারা বলতে কি, আমি সাধারণ মানুষকে বলছি না, আমি বলছি যারা এই সমস্ত উৎপাতকারী আর মন্ত্রী পরিষদ যারা, তাদের কথা বলছি। সাধারণত মানুষ তো খেটে খাওয়া মানুষ, তারা চায় দুবেলা শান্তিতে থাকতে, খাবারটা জুটুক, আমার কাজটা জুটুক। এখন খাবারও নেই, কাজও নেই, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত নোট ভারবাল পাঠিয়ে দিল বাংলাদেশের কাছে। আজকে দুপুর 12টা 40-এ, একদম সময় ধরে বলছি, দুপুর 12টা 40-এ এই নোট ভারবাল গিয়ে পৌঁছেছে বাংলাদেশ সরকারের হাতে এবং তাতে দেখা হয়েছে 22-23-24 আগস্টের মধ্যে যদি তারেক রহমান দিল্লি পৌঁছান তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে। আদারওয়াইজ
এ বছর নরেন্দ্র মোদী যতটা ব্যস্ত আছেন আর উনি সময় দিতে পারবেন বলে আশা করা যাচ্ছে না। অর্থাৎ পুরো সিল মেরে দিল ভারত, যে 3 দিন টাইম, 72 ঘন্টা তোমার দিলাম, তোমায় 3টে দিনের 72 ঘন্টা দিলাম। এই 72 ঘন্টার মধ্যে তোমরা যে কোনো একটা দিন আসতে পারো। দিনও মেনশন করে দেওয়া হয়েছে, মানে তারিখ মেনশন করে দেওয়া হয়েছে 22, 23, 24। তার আগে 21 তারিখ অবধি উনি বাবার ব্যস্ত থাকবেন, আর সেটাও হবে আধা ঘন্টার জন্য। বৈঠকটি হবে আধা ঘন্টার জন্য, সেটাও মেনশন করা আছে। এই যে আমি বরাবরই বলছিলাম না, কোনো কোনো এ হয়নি, বাজে কথা রটনা হচ্ছে যে হ্যাঁ এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না। ভারত তার অবস্থানে পুরো আগের মতোই অবস্থানে ছিল, যে এলে কথা হবে, না এলে কথা হবে না। এবং নোট অফ ভার্বালে একটা জিনিস পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, যে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে দেখতে গেলে 13 ক ধারা উপধারা 1 সেখানে পরিষ্কার বলা আছে যে মিলিটারি কোর্ট, ক্যামেরা ট্রায়াল, এবং যদি মানে সেক্ষেত্রে কোনো রকম মৃত্যুদণ্ডের ব্যাপার থাকে এবং আইন বহির্ভূতভাবে যদি বিচার করা হয়, তাহলে ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কোনো বন্দীকে প্রত্যর্পণ করবে না। আর শেখ হাসিনা তো বন্দী নয়। আরো একটা কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে হাদি প্রসঙ্গ। হাদি প্রসঙ্গে যেটা দেওয়া হয়েছিল যে হাদির আমাদের হত্যাকারীদের আমাদের হাতে দিন। নোট ভার্বালে এটা লেখা হয়েছে যে হাদিকে যে হত্যাকারীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নামী মানে রাজনীতিবিদের, বাংলাদেশের রাজনীতিবিদের নাম জানা গিয়েছে। তাদের কি রোল, কি ছিল, কারা কাজে লাগিয়েছিল, সেগুলো এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই যতক্ষণ না পর্যন্ত এইগুলো পুরো মিটবে, ততক্ষণ পর্যন্ত হাদির খুনিদেরও প্রত্যর্পণ করা হবে না। অর্থাৎ দুটি বিষয় পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। এক হচ্ছে তারেক রহমানের 22, 23, 24 এলে এসো, না এলে পরে তোমার গঙ্গা তিস্তা জলবন্টন চুক্তি জলে গেল, আর ভবিষ্যতের ব্যবসাগুলো জলে গেল। আর 2 নম্বর হচ্ছে হাদির হত্যাকারীদের এখনই আপনারা পাচ্ছেন না। এদিকে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি না খলিলুর রহমানের অবস্থা তো আগেই আপনাদের বলেছি আগের ভিডিওতে, না খলিলুর রহমান, না ওই যে আপনাদের আরেকজন উপদেষ্টা আছে তিনি, না শামা ওবায়েদ, কেউ না, নতুন একজন মুখপাত্র, তার নাম হচ্ছে KM শাহিদুল হক। KM শাহিদুল হক, তাকে দিয়ে বলানো হয়েছে যে এখনো পর্যন্ত মানে ভারতে যাওয়ার মতো, তারেকের যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। অর্থাৎ ভারতে আসবে না তারেক রহমান। কিসের অনুকূল পরিস্থিতি? পৃথিবীর সব নেতা আসছে, তারেক রহমান কে এমন হনু তিনি আসতে পারবেন না? আমি বলেছি না, মোদি ভয়, সার্জিও গোরের ভয়, এলে একবার টুটি চিপে ধরবে, তাই উনি কখনোই আসবেন না। তাতে দেশ জল পাক বা না পাক, খাবার পাক বা না পাক, ডিজেল তেল যা পাক না পাক, তারেক রহমানের বাংলাদেশের কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষের ভোগান্তি আরো বাড়লো। এরপরে আরও একটা খবর আছে, সেটা হচ্ছে সারা কুক, তিনি আজকে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করেন। প্রায় 1.5 ঘন্টা মতো তাদের মধ্যে কথাবার্তা হয়। এই লাঞ্চ ওখানে করেছেন উনি, 1.5 ঘন্টা মতো কথাবার্তা হয়েছে। কি কথাবার্তা হয়েছে তা জানা যায়নি। আর এই সারা কুকি কিন্তু নির্বাচনের আগে দিল্লি এসে 7 দিন পড়েছিলেন, যাতে ভারতবর্ষ জামাতের সঙ্গে একটু বোঝাপড়া করে নেয়। এই সারা কুক হচ্ছে জামাতের একটা মানে সমর্থনকারী। তা এখন মানে ওই যে আমাদের ট্রেড ডিল হওয়ার পর
MI6 নিজেদের পাটা কিছুটা তুলেছে বাংলাদেশ থেকে। এখন যেটা ঠিক হয়েছে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং ভারত, এই চারটে রাষ্ট্র মিলে সুরক্ষার ব্যবস্থা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যবস্থা করবেন। প্রত্যর্পণ নয়, কিন্তু প্রত্যাবর্তনের ব্যবস্থা হবে। এবং এটাও ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বিমস্টেক এবং ব্রিক্সের সম্মেলন মিটে যাওয়ার পর এই সরকারের গদি যাবে। আজকে তারিখ দিয়ে আপনারা লিখে রাখতে পারেন, এই সরকারের একদম ক্লক ইজ টিকিং, যাকে বলে ডিজ আর নাম্বার, যেভাবেই বলেন না কেন, তারেক রহমান সরকারের ইতি পড়ে যাচ্ছে। আর আমার কথা যেটা বলেছিলাম, তাকে লন্ডনের টিকিট কাটার জন্য লন্ডনের টিকিট আপাতত কাটার ব্যবস্থা ওনাকে করতে হবে, সেটা জোর করে হোক, আর নইলে পরে শেখ হাসিনার হাতে পড়েই হোক। এইবার কথা হচ্ছে, শেখ হাসিনা ফিরে গিয়ে তিনি নির্বাচনে লড়বেন, যদি জামাতি যদি পড়ে যায়, সরকারি যদি পড়ে যায়, প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায় এবং হুড়ুর করে যদি কিছু একটা অঘটন ঘটে যায়, অঘটন মানে বড় রকমের অঘটন, যেটার ইঙ্গিত আমি বহুদিন ধরে বলছিলাম, অঘটন যদি ঘটে যায়, তাহলে পরে এই সরকারের কেউ আর দেশে থাকবে না। সেক্ষেত্রে সরকার পড়ে যাবে। সরকার পড়ে গেলে একটা রাষ্ট্রপতির হাতে একটা অন্তর্বর্তী সরকার থাকবে, তারপর একটা নির্বাচন হবে এবং যে জিতবেন, যদি বিএনপি জেতে বিএনপি জিতবে, তারেক রহমান ছাড়া যদি বিএনপি জেতে তাহলে বিএনপি জিতবে, আর না হলে পরে শেখ হাসিনা জিততে পারে, শেখ হাসিনা জিতবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। এটা মানে 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এতদিন ধরে এই যে ভারতে আসা নিয়ে এত কথাবার্তা, আর ওই বারবার আমি কাউন্টার করে যাচ্ছি, না এরকম কোনো কথা হয়নি। আলটিমেটলি এই নোট অফ ভার্বাল কিন্তু আজকে একদম পরিষ্কার করে দিল যে ভারতবর্ষ আগে কোনো রকম কথা বলেনি, এবার একদম চূড়ান্ত ডেট ঠিক করে দিয়ে জানিয়ে দিল যে এর মধ্যে এলে বাবা এসো, না এলে তুমি তোমার মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো, আমরা বুঝে নেবো। আর শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার ব্যাপারটুকু চারটে দেশ মিলে, আমি আগেও বলেছিলাম, ফ্রান্সের মধ্যে রয়েছে, ইউকেটা নতুন ঢুকলো, ফ্রান্স, আমেরিকা, ভারত, তিনজন একসঙ্গে আছে, রাশিয়া আছে। চীন আপত্তি করেনি, চীন কোনো সরকারিভাবে বিবৃতিও দেয়নি, সেটাও আমি আপনাদের বলেছিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে তিনটে ডেট, এলে এসো, না এলে বরাবরের মধ্যে বিদায় হও। সারা কুক তিনি এখন পাল্টি খেয়েছেন, জামাতের দিক দিয়ে এসে পাল্টি খেয়ে তিনি এখন মানে সরকারের কথা শুনছেন, অর্থাৎ ব্রিটেনের কথা শুনছেন। ব্রিটেন পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ওনার হাসিনার পক্ষে, তো তার দেশে ফেরার পক্ষে, আর হাদির হত্যাকারীদের আপনারা পাচ্ছেন না। আর গঙ্গার জল, তিস্তার জল, চুক্তি ফুক্তি সমস্ত ভেসে গেল গঙ্গার জলে। এবার খাদ্য পানীয়ের কি হবে না হবে এবারে ভেবে দেখুন। আপনার শামা উপায়ের তো একদিকে বলে বেড়াবেন যে দিল্লিকে ঠিক করতে হবে, বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। আরে দিল্লিকে, বাংলাদেশকে ঠিক করতে হবে, দিল্লির সঙ্গে কি সম্পর্ক চায়? উনি তো উল্টো বলেছেন, ওনাদের ঠিক করতে হবে ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক চায়। তা এইটা আমার হাতে এইমাত্র খবরটা এলো, ওই জন্য ছাড়তে আমার দেরি হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।